প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে বৃত্তের উপরে ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই বৃত্ত বিষয় নিয়ে উপপাদ্য তোমরা কিন্তু পূর্বের ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। ঠিক তারই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীতে যে উপপাদ্যগুলো পড়েছো ঠিক একই উপপাদ্যগুলোতে কিন্তু নবম এবং দশম শ্রেণীতে আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ক্লাসটি আসলে রিভিউ ক্লাস, আগেও তোমরা এই ক্লাস করেছো অষ্টম শ্রেণীতে। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর বলি, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। লক্ষ্য করি, আজকে আমি শুরুতে যে উপপাদ্যটি পড়াবো সেই উপপাদ্যটি এখানে বলেছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের মধ্যবিন্দু, দ্যাট ইজ একটা বৃত্তের কেন্দ্র। আমি এখানে দেখো যে ছবিটা এঁকেছি, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই কেন্দ্রটা ও, আর ব্যাসভিন্ন অন্য কোনো জ্যা, অন্য কোনো একটা জ্যা ব্যাসভিন্ন অন্য কোনো জ্যা। কেন? কারণ জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায় তার নাম হচ্ছে ব্যাস, তাহলে কেন্দ্র দিয়ে গেলে হবে না। হ্যাঁ, তাহলে ব্যাস ভিন্ন অন্য কোনো, তাহলে অনেকেই বলে যে আসলে ব্যাসটা কি একটা জ্যা? অবশ্যই ব্যাসটা একটা জ্যা, তাই তো? তাহলে এমন একটি জ্যা যে জ্যাটি কেন্দ্র দিয়ে যাবে না, এরকম একটা জ্যায়ের মধ্যবিন্দুর সাথে যদি তুমি যদি কেন্দ্রটা সংযোগ করো তাহলে সেটি কি হবে? লম্ব হবে। এটি আসলে এখানে প্রমাণ করতে হবে। আমরা লক্ষ্য করি কি করেছি, শুরুতে বইতে যেটা লেখা আছে, আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, আমরা দেখো এ বি এই পাশে একটা নাম দিয়েছি যাদের বৃত্তের টোটাল বৃত্তের নামটা বলতে সুবিধা হয় এবিসি বৃত্ত। যদি মনে করি শুধু লেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, দ্যাটস এনাফ। ওকে, তাহলে দেখো আমি এখানে লিখেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, তোমরা চাইলে লিখতে পারো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। ওকে, এখন দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এবি কেমন একটা জ্যা, এবি ব্যাস নয় এমন একটা জ্যা। এখানে বলে দেওয়া ছিল যে এবি ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, তাই এখানে লিখেছি যে ব্যাস নয় এমন একটি জ্যা হলো এবি, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু মানে এবি জ্যায়ের মধ্যবিন্দুর নাম হচ্ছে এম। যখনই মধ্যবিন্দু বলে দিয়েছে দ্যাট ইজ আমরা বলতে পারি যে এইটুক সমান সমান এইটুক। কারণ কি? এটা হচ্ছে এমটা মধ্যবিন্দু বলেছে, তার মানে তুমি কিন্তু এখান থেকে মনে মনে রাখবে যে এম ইকুয়াল বিএম। এটা কেন বলতে পারি? কারণ এমটা হচ্ছে এই ব্যাসের, আমরা কি এই জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যায়ের মধ্যবিন্দু লক্ষ্য করি। তাহলে দেখো আমরা এখান থেকে ও এম অর্থাৎ এই দুটোকে আমি যোগ করে ফেলেছি। ইতিমধ্যেই প্রমাণ করতে হবে যে ও এম যে রেখাংশটা সেটা হচ্ছে এবি জ্যায়ের উপর লম্ব। প্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি আমাকে করতে হবে সেটি হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে ওর সঙ্গে এ এবং ওর সঙ্গে বি এই দুটোকে আসলে সংযোগ করব, করে ফেললাম। এখন আসলে তাহলে এখানে আমাদের একটু অঙ্কন করতে হবে। লক্ষ্য করো, অঙ্ক কি লিখবো? এর সঙ্গে ও ও বিও এই দুটোকে কি করি? যোগ করি। প্রমাণ, প্রমাণের শুরুতে আমি বলছি ধাপ দিয়ে লিখলেও হবে, না লিখলেও হবে। ধাপ দিয়ে লেখা আছে বইতে, আমি ধাপ দিয়ে করলাম। আমরা দেখতে পাই যে দুই পাশে দুটো ত্রিভুজ রয়েছে, তাহলে ত্রিভুজ দুটো যদি নাম লিখি আমি, ত্রিভুজ এ ও এম ও আরেকটা হচ্ছে ত্রিভুজ বি ও এম। এই দুটো ত্রিভুজের মধ্যে আসলে এই দুটো ত্রিভুজকে যদি সর্বসমভাবে দেখাতে পারি তাহলে লাভটা কি? লাভটা আসলে তখন বলতে পারবো যে এই কোণ আর এই কোণ সমান। ওকে, তাহলে এরা দুটো হচ্ছে রৈখিক যুগল কোণ, এবং এরা যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে তখন প্রত্যেকেই সমকোণ হয়ে যাবে। আর এই দুটো কোণ যদি প্রত্যেকেই সমকোণ হয় তাহলে এটা অবশ্যই লম্বের উপরে। আমরা এখানে আসলে প্রমাণ করতে চাই। তার মানে দেখো এই দুটোকে আমরা যদি সর্বসম দেখাতে হয় তাহলে সর্বসম দেখানোর যে নিয়মগুলো আছে তার মধ্যে কোনো না কোনো নিয়মে পড়তে হবে। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো আমরা শুরুতে লিখতে পারি যে এম ইকুয়াল বিএম। তোমাদের যেটা বলছিলাম এটা আসলে আমাদের প্রদত্ত, এভাবে লিখতে পারি, মানে প্রদত্ত, এটা দেওয়া আছে। ওকে, বা লিখতে পারো এম এ বি জ্যায়ের মধ্যবিন্দু, এভাবে লিখতে পারো, ওটাও লিখতে পারো। লিখতে পারি যে এম এ বি জ্যায়ের মধ্যবিন্দু, এভাবেও লিখতে পারো। ওকে, তারপর দেখো একটা লিখলাম এ ও ইকুয়াল বি ও, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও দেখো। তার মানে আমরা এখানে সাইড নোট দিব যে একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা অনেকেই উপপাদ্য লেখো, শুধু ডান পাশের অংশটা লেখো না। আমরা যদি কোনো উপপাদ্যের সাইড নোট মিস করি তাহলে আসলে সেই উপপাদ্যের কোনো নাম্বারই থাকে না, একদম টোটাল জিরো, এটা আমরা বলতে পারি। অর্থাৎ সাইড নোট থাকলেই শুধুমাত্র সেই উপপাদ্যে তুমি নাম্বার পাবে। সাইড নোট না লিখে কোনো একটা লাইন লিখলে তার কোনো কিন্তু মূল্য নেই, এটা কিন্তু খুব বারবার করে বলে দিলাম। আরেকটা দেখো, আরেকটাকে বলছি আমরা এম ও ইকুয়াল এম ও, এই বাহুটা আসলে দুই ত্রিভুজেই আছে,
তার মানে এটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে সাধারণ বাহু। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ত্রিভুজ AOM, এই ত্রিভুজ, ও আরেকটা হচ্ছে ত্রিভুজ BOM, এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে এটাকে আমরা সর্বসম যে চিহ্ন আছে সেটাকে প্রকাশ করে দিলাম। সর্বসম দেখানোর লাভটা কি? আবার বলছি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তার মানে দেখো এই বাহুটা সমান সমান এই বাহুটা ছিল, তাহলে এই বাহুর বিপরীত কোণ, তাহলে আমরা বলতে পারি AMO কোণ। তার মানে আমরা এখানে যেটা দরকার আমি শুধু সেটাই নিব যে AMO কোণ ইকুয়াল আমাদের দরকার হচ্ছে BMO কোণ। এই দুটো কোণ সমান। ওকে, এখন যে জিনিসটা আমরা লিখবো, আমরা এখানে ধাপ 2 তে চলে যাব। আমি যদি যে কোনো এক পাশে একটু ধাপ 2টা করি, দেখো ধাপ 2 এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে ধাপ 2। তাহলে দেখো আমরা বলছি যে দুটো কোণ আমি দেখালাম এই দুটো কোণ আসলে রৈখিক যুগল কোণ। মানে কি, এরা যুক্ত হয়ে, দেখো এটা একটা যদি রেখা হয় আর এভাবে যদি একটা কোণ হয়, এই কোণটি আর এই কোণটি এরা হচ্ছে রৈখিক যুগল কোণ, কিন্তু এরা সমান না। কিন্তু যদি এভাবে রেখা হয় তাহলে এইখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছিল এরা রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান। এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোণ আলাদাভাবে সমকোণ হবে। তাহলে লিখবো যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, এদের পরিমাণ সমান। তার মানে আমরা বলতে পারি যে অতএব AMO কোণ ইকুয়াল আমাদের যেটা হলো যে BMO কোণ ইকুয়াল এক সমকোণ, এক সমকোণ। তাহলে দুটো কোণই আসলে এক সমকোণ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে OM এর রেখাংশটি আসলে লম্ব, কার উপরে লম্ব? AB এর উপর। তাহলে দেখতেই পাচ্ছ যে কত সহজ ভাবে এই উপপাদ্যটি প্রমাণ করে ফেললাম। এই উপপাদ্যটি বলেছিলাম যে আগেও পড়েছো, আশা করি তোমরা উপভোগ করেছো এই উপপাদ্যটি। আমি এখন ঠিক এর একটা অনুসিদ্ধান্ত আছে, অর্থাৎ উল্টো ব্যাপার আছে, যেখানে এখানে আমরা দেখলাম যে মধ্যবিন্দুর সাথে সংযোগ করলে লম্ব হলো। আমরা যদি এখানে কেন্দ্র থেকে ব্যাসবিন্দু অন্য কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকি, সেটা হচ্ছে ওই জ্যায়ের মধ্যবিন্দু হবে। আমরা এটি প্রমাণ করব, অর্থাৎ এখান থেকে যে অনুসিদ্ধান্তটি এখন আছে আমি সেই প্রমাণটি যাব। আশা করি সেই উপপাদ্যটিও তোমরা নিশ্চয়ই উপভোগ করবে। তোমাদের ঠিক কোনো সিদ্ধান্ত নেই, এখানে কাজ উপপাদ্য 7 এর বিপরীত উপপাদ্য, এটি কাজ আছে, আমি সেই কাজটি এখন তোমাদের পড়াবো। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলছিলাম যে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য, উল্টা প্রমাণ যেটা ছিল একটু আগে আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম, যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু অন্য কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ করো তাহলে সেক্ষেত্রে ওই সংযোগ রেখাটা আসলে লম্ব হবে। কার উপর লম্ব হবে? ওই জ্যায়ের উপর লম্ব হবে। এখন আমরা উল্টো করে কথা বলবো, যেমন যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি তুমি লম্ব টানো তাহলে সেটা আসলে মধ্যবিন্দু হবে ওই জ্যাটার। আবারও বলছি, এবার যে কাজটি করেছি এটা হচ্ছে, এইটা কিন্তু যে সমান কিছুক্ষণ আগে বলেছিলাম, এবার কিন্তু সমান দেয়া নেই, এবার জাস্ট দেয়া আছে হচ্ছে লম্ব। এবার দেয়া আছে এখানে লম্ব টানছি, অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাসবিন্দু যে কোনো অন্য যে কোনো জ্যায়ের উপর কি টানবো? লম্ব টানবো। আর লম্ব টানলেই সেটা অটোমেটিকভাবে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে AM ইকুয়াল BM, এটি প্রমাণ করবো। তাহলে দেখো আমরা শুরুতে কি লিখেছি, আমি আসলে লেখাটা একেবারেই চেঞ্জ করতে পছন্দ করি নাই, যা ছিল ঠিক সেরকম ভাবে লিখেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা। এরপরে কি করেছি, কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর লম্ব আঁকছি, অর্থাৎ OM লম্ব AB আঁকছি। তো এটাই বলছে যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ আগে আমাকে লম্ব আঁকতে বলছে, তাই দেখো আমি OM লম্ব AB আঁকছি। এবার কি প্রমাণ করতে হবে? অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই যে অঙ্কিত লম্ব, এই লম্ব কি করেছে? ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমরা এটা লিখেছি যে প্রমাণ করতে হবে যে OM রেখাংশ বা OM লম্বটা কি করেছে? এই AB জ্যাকে M বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এটি তোমাকে প্রমাণ করতে হবে। এরপরে চাইলে যদি কেউ লিখতে চাও যে অর্থাৎ, এই কথাটাও লিখতে পারো যে অর্থাৎ
সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এম ইকুয়াল বিএম, এটা তোমাকে প্রমাণ করতে হবে, এম ইকুয়াল বিএম। এভাবে লিখতে পারো, অর্থাৎ দিয়ে এটা লিখলেও হয়, না লিখলেও হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো, একটু আগে যেটা বলেছিলাম যে এই দুটোকে যোগ করবো, এ কমা ও আর একটা হচ্ছে বি কমা ও, এই দুটোকে আমি কিন্তু যোগ করে ফেললাম। দেখো এই দুটোকে আমি যোগ করে ফেলেছি। এখন আমরা যেটা হচ্ছে ধাপ, প্রিয় শিক্ষার্থী এই উপপাদ্যে আমরা আসলে কি ব্যবহার করবো? দেখো এখানে দুটো লম্ব টেনেছি, যে ও এম লম্ব এফ। তার মানে দেখো আমরা শুরুতেই যেটা বলতে পারছি যে ও এম লম্ব এ। এটা কেন লম্ব? এটা হচ্ছে প্রদত্ত, মানে কি দেওয়া আছে, কল্পনা, অনেক কিছু লিখতে পারো। তার মানে এটা যদি লম্ব হয়, তার মানে এখান থেকে বলতে পারো যে না, এ এম ও কোণ ইকুয়াল কোণ বি এম ও কোণ ইকুয়াল 1 সমকোণ। তার মানে দেখো, অতএব তুমি যেটা ত্রিভুজ এ এম ও ত্রিভুজ বি এম ও উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ তার প্রত্যেকটা ত্রিভুজের, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। তাহলে দেখো এখন আমরা ধাপ 2 তে চলে যাব। সমকোণী ত্রিভুজ এ এম ও ত্রিভুজ পি এম ও এ, এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে আসলে কি কি সমান সেটা আমরা দেখি। সমকোণী ত্রিভুজের সর্বসমতা দেখানোর কিন্তু একটা নিয়ম আছে, অতিভুজ আর অন্য যে কোনো একটা বাহু দেখাতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে অতিভুজ, প্রথম ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ লক্ষ্য করো, এ ও ইকুয়াল অতিভুজ বিও। কেন সমান লিখতে পারলাম? যেটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আরেকটা বাহু, সেটা আমরা বললাম যে এমও ইকুয়াল এমও, এটা সাইড নোট কি লিখবো? এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এখন যে কাজটি করতে পারি, দেখো সমকোণী ত্রিভুজের সর্বসমতা দেখানোর নিয়ম হচ্ছে অতিভুজ বাহু। তার মানে একটা অতিভুজ আর একটা বাহু কিন্তু আমরা ইতিমধ্যে সমান দেখিয়ে ফেলেছি। এখন লক্ষ্য করো পরবর্তী যেটি আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব ত্রিভুজ এ এম ও, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ বি এম ও, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। ঠিক আগের উপপাদ্য, মানে উপপাদ্য 17, সেখানে কিন্তু তিনটা বাহু সমান দেখিয়েছিলাম, ওখানে কিন্তু সাইড নোটে অবশ্যই লিখবে বাহু 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 উপপাদ্য, এই কথাটা কিন্তু আগের উপপাদ্যে লেখা হয়নি। তাহলে এখানে কোন উপপাদ্য অনুসারে তুমি সর্বসম দেখালে? লিখবে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। এটা অবশ্যই সাইড নোট আকারে লিখে দিবে। তাহলে দেখো দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, তাহলে মানে দেখো তোমার সুবিধা মতো এখানে লিখতে পারো অতএব বিএম ইকুয়াল, তুমি লিখে দিলে বিএম। এটাই আসলে প্রমাণ করতে বলেছিল, তার মানে এখানে লিখবো যে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা যারা আমার ক্লাসটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই উপপাদ্য দুটি তোমাদের খুবই খুবই সহজ লেগেছে। এবং আমি একটু একটা কথা তোমাদের বলে আসলে শেষ করতে চাই যে বৃত্ত নিয়ে দেখবে আমার একটা প্রত্যেকটি ক্লাস আসলে এখানে একবারে আমি আপলোড করে দিব হয়তো। এই ক্লাসগুলো দেখলে আশা করি বৃত্তের পরপর আমি যে ক্লাসগুলো আপলোড করে দিব, সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো, সেই ক্লাসগুলো দেখলে বৃত্ত নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। বৃত্তের টোটাল উপপাদ্য আসলে তুমি দক্ষ হয়ে যাবে। এমন প্রত্যেকটি উপপাদ্য আমি আসলে বৃত্ত অধ্যায়ে
খুবই ধীরে ধীরে এবং খুবই চমৎকারভাবে আই থিঙ্ক ক্লাসের ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি বৃত্তের প্রত্যেকটি উপপদের ক্লাস যদি তোমরা আমার সিরিয়াল থেকে দেখো বা আমার যে প্লেলিস্ট তৈরি করে দিব সেখান থেকে যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমরা খুবই খুবই উপকৃত হবে এবং বৃত্ত উপপদ্য নিয়ে তোমাদের যে ভয় এবং ভীতি সেটি আশা করি অনেক অংশে দূর হবে ভিডিওগুলো দেখলে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।